সুপ্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ডিগ্রি দ্বিতীয় বর্ষকে সোশ্যাল সাইকোলজি পড়াবো। তোমাদের গত ক্লাসে আমি সামাজিকীকরণের মাধ্যম এবং সামাজিকীকরণের সাথে সঙ্গতি রেখে যে ব্যক্তিত্বের বিকাশ ঘটে, সেই ব্যক্তিত্বের বিকাশ সম্পর্কিত সিগমন্ড ফ্রয়েডের তত্ত্বটা সাধারণভাবে আলোচনা করেছিলাম। কেমন? আজকে আমি সেই ব্যক্তিত্ব কী, তারপর হলো ব্যক্তিত্ব সম্পর্কে সমাজে মনোবিজ্ঞানীরা কী ধারণা পোষণ করেন, তারপর হচ্ছে ব্যক্তিত্বের বৈশিষ্ট্য এবং ব্যক্তিত্বের বিকাশ সম্পর্কিত সিএইচ কুলির তত্ত্ব আলোচনা করব। এবং সিএইচ কুলির তত্ত্ব এবং গত ক্লাসে যে সিগমন্ড ফ্রয়েডের তত্ত্বটা আলোচনা করেছিলাম, সেই তত্ত্বের প্রাথমিক অংশ ব্যক্তিত্বের গঠনের 3টি উপাদান আলোচনা করব আজকে। তাহলে চলো আজকে আমরা শুরু করে নিই। প্রথম হলো যে ব্যক্তিত্ব কি। কেমন? ব্যক্তিত্ব এই যে একটি প্রত্যয় বা প্রপঞ্চ, এর সাথে কিন্তু আমরা সবাই পরিচিত। একদম প্রাথমিকভাবে বলি যে ব্যক্তিত্বের যে ইংরেজি প্রতিশব্দ সেটা হচ্ছে পার্সোনালিটি। তাহলে এই পার্সোনালিটি শব্দটা কোথা থেকে আসছে? প্রথম আমাদের এটা জানা উচিত, তাহলে আমরা বুঝতে পারবো যে ব্যক্তিত্ব দ্বারা আসলে আমরা কি বুঝাতে যাচ্ছি বা কি বুঝতে যাচ্ছি। কেমন? এই যে ব্যক্তিত্ব বা তার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে পার্সোনালিটি। এই পার্সোনালিটি শব্দটা ল্যাটিন শব্দ পার্সোনা থেকে আসছে। কোথা থেকে আসছে? পার্সোনা শব্দ থেকে। তাহলে আমরা এখন দেখব যে ল্যাটিন শব্দ পার্সোনা এর অর্থ কী। ল্যাটিন শব্দ পার্সোনা এর অর্থ হচ্ছে রঙ্গমঞ্চে সংলাপ বলা অথবা অভিনয়ের সময় অভিনেতার ব্যবহৃত মুখোশ। কেমন? অভিনয়ের মাধ্যমেই অভিনেতা বিশেষ একটি ভূমিকার চরিত্র ও ব্যক্তিত্বকে প্রকাশিত করে থাকেন। সমগ্র মানুষটিকে ঘিরেই এখানে ব্যক্তিত্ব সৃষ্টি হয়। এখন দেখো, যদি আমি এখানে একটা উদাহরণ দিই, মনে করো তুমি হচ্ছে কি মিস্টার জাহিদ। কেমন? এখন মনে করো তুমি হলে অভিনেতা। এখন একজন অভিনেতাকে অনেক ধরনের চরিত্রেই অভিনয় করতে হয় এবং সেই অভিনেতা যখন যে চরিত্রে অভিনয় করেন সেই চরিত্র সম্পূর্ণরূপে ফুটিয়ে তোলার চেষ্টা করেন। সেখানে অভিনেতার যে ব্যক্তিগত বৈশিষ্ট্য আছে সেই ব্যক্তিগত বৈশিষ্ট্য কিন্তু ফুটিয়ে তোলা হয় না। সেই অভিনেতা যে চরিত্রকে ফুটিয়ে তোলার চেষ্টা করেন বা যে চরিত্রে অভিনয় করেন সেই চরিত্রের ব্যক্তিত্ব মূলত এখানে ফুটিয়ে তোলেন। কেমন? আর এটাকে আমরা বলতে পারি যে অভিনেতার মুখোশ। অভিনেতা নিজে না, অভিনেতা যে চরিত্রে অভিনয় করেন সেই চরিত্রকে ফুটিয়ে তোলেন। এবং আমরা যদি ব্যুৎপত্তিগত অর্থ জানার চেষ্টা করি ব্যক্তিত্বের, তাহলে ব্যক্তিত্বের ব্যুৎপত্তিগত অর্থ মানে হচ্ছে অভিনেতার ব্যবহৃত মুখোশ। এবং সেই অভিনেতার ব্যবহৃত মুখোশ কোথা থেকে আসছে বা আমরা এটা কোথায় পেয়েছি? পার্সোনা শব্দ থেকে। আর এই পার্সোনা শব্দটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ। কেমন? তাহলে চলো আমরা ব্যক্তিত্ব সম্পর্কে এখন জানি। তো ব্যক্তিত্ব সম্পর্কে বলার আগে এখানে অবশ্যই একটা কথা বলা উচিত যে ব্যক্তিত্ব হচ্ছে একটা জটিল বিষয়। এটা অন্যান্য প্রপঞ্চের মতো বা অন্যান্য বিভিন্ন কনসেপ্টের মতো সাধারণ কোনো বিষয় নয়। কেন সাধারণ না? তোমরা একটু খেয়াল করো যে ব্যক্তিত্ব কারা অর্জন করে? মানুষই কিন্তু ব্যক্তিত্ব অর্জন করে। তাহলে দেখো, একটা শিশু পরিবারে জন্মগ্রহণ করে। কেমন? পরিবারে জন্মগ্রহণ করার পরবর্তী সময়েই কিন্তু সে কী হয়? ব্যক্তিত্বের অধিকারী কিন্তু হয়ে যেতে পারে না। কেমন? এখানে দেখা যায় যে পরিবারে জন্মগ্রহণ করার পর শিশু পরিবারের সদস্যদের সাথে বা তাদের আরও যারা আত্মীয় পরিজন আছে তাদের সংস্পর্শে বা সান্নিধ্যে আসে। কেমন? এবং শিশু তাদের সান্নিধ্যে আসার কারণে এবং সময়ের সাথে সাথে
শিশু বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করে। কেমন? আর এই অভিজ্ঞতার উপর ভিত্তি করেই কিন্তু সে ব্যক্তিত্বের অধিকারী হয়। সেজন্য ব্যক্তিত্বকে একটা জটিল বিষয় হিসেবে গণ্য করা হয়। এখন দেখো, তাহলে এই ব্যক্তিত্ব কিন্তু কিছু উপাদানের উপর নির্ভর করে। ব্যক্তিত্ব কোনো একটা উপাদানের উপর ভিত্তি করে কিন্তু গঠিত হয় না, এবং আমরা অবশ্যই বলবো যে অনেকগুলো উপাদানের একটা যৌগিক রূপই হচ্ছে ব্যক্তিত্ব। তাহলে আমরা প্রথম একটু উপাদানগুলো জেনে নিই যে কোন কোন উপাদানের উপর ভিত্তি করে ব্যক্তিত্ব গঠিত হয়, বা কোন উপাদানগুলোর যৌগিক সমন্বয় হচ্ছে ব্যক্তিত্ব। তাহলে সেই উপাদানগুলোর মধ্যে হচ্ছে মানুষের অভ্যাস, অভিজ্ঞতা, আগ্রহ, উদ্দীপনা, কামনা, বাসনা, জ্ঞান, বুদ্ধি, দোষগুণ ইত্যাদি। বা এখানে ব্যক্তির দৈহিক আকৃতি বা মানসিক ব্যাপারও কিন্তু আসতে পারে। কেমন? তাহলে আমরা জানলাম যে ব্যক্তিত্ব হচ্ছে একটা জটিল বিষয় এবং ব্যক্তিত্ব অনেকগুলো উপাদানের উপর নির্ভরশীল। তাহলে সাধারণভাবে আমরা বলতে পারি যে ব্যক্তিত্ব বলতে বোঝায় ব্যক্তির বা ব্যক্তি মানুষের মনোভাব, মূল্যবোধ, বিশ্বাস, দৃষ্টিভঙ্গি, আবেগ, অভিজ্ঞতা, প্রেরণা এবং তার দৈহিক আকৃতি ও রূপের এক যৌগিক সমন্বয় বা যৌগিক মিশ্রণ। কেমন? এখানে আমি আবারও এটা উল্লেখ করছি যে কোনো একটা বিষয়ের উপর বা একটা উপাদানের উপর ভিত্তি করে কিন্তু ব্যক্তির সামগ্রিক ব্যক্তিত্ব কখনোই গঠিত হয় না। অনেকগুলো উপাদানের সমন্বয়ে কিন্তু একজন ব্যক্তির ব্যক্তিত্ব গঠিত হয়। তাহলে চলো এখন আমরা জেনে নিই যে ব্যক্তিত্ব সম্পর্কে সমাজ মনোবিজ্ঞানীগণ কি সংজ্ঞা প্রদান করেছেন। আশা করি তোমরা দেখতে পাচ্ছ এখানে পার্সোনালিটির প্রথম যে সংজ্ঞাটা আমি কিন্তু তোমাদের জন্য লিখেছি সেটা হচ্ছে অ্যান্ডারসন অ্যান্ড পার্কারের সংজ্ঞা। তোমাদেরকে এখানে আবার বলে রাখি, তোমাদেরকে আগেও বলেছি, তোমরা যখন পরীক্ষাতে কোনো কিছু সংজ্ঞা দেওয়ার চেষ্টা করবে তখন কিন্তু সেগুলো ইংরেজিতে দেওয়াটাই সবচেয়ে ভালো। আচ্ছা, অ্যান্ডারসন এবং পার্কার কি বলেছেন যে পার্সোনালিটি ইজ দ্য টোটালি অফ হ্যাবিটস, অ্যাটিটিউডস and traits that result from socialization and characterizes us in our relationship with others. কেমন? তারপরটা আমরা একটু জেনে নিই। এখানে কিংসলে ডেভিস বলেছেন যে পার্সোনালিটি ইজ এ সাইকিক ফেনোমেনন হুইচ ইজ নাইদার অর্গানিক নর সোশ্যাল বাট অ্যান ইমার্জেন্ট ফ্রম অ্যান কম্বিনেশন অফ টু। মানে মূলত যে দুটোর সমন্বয়, কোনো একটা বিষয়ে কিন্তু এখানে কখনোই প্রাধান্য পাবে না, বা একটা বিষয়ের উপর নির্ভর করে কখনোই কি ব্যক্তিত্ব গঠিত হবে না। দুটো বিষয়ে কিন্তু বা দুটো বিষয় নিয়েই ব্যক্তিত্ব গঠিত হয়। কেমন? এখানে বলে রাখি যে ব্যক্তিত্বের সৃষ্টি হয় কিন্তু সামাজিক পরিবেশের পটভূমিতে, এবং ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটে সমাজস্থ ব্যক্তিবর্গের মানুষের সম্পর্কের মাধ্যমে। তাই আমরা অবশ্যই এটা বলতে পারি যে ব্যক্তিত্বের সামাজিক তাৎপর্য কি অনেক বেশি গুরুত্বপূর্ণ বা অনেক বেশি বা তাৎপর্যপূর্ণ। কেমন? এবং আমরা এটাও বলতে পারি যে ব্যক্তিত্ব যদিও কি এটা হচ্ছে মানুষের ব্যক্তিগত বিষয়, কিন্তু এই ব্যক্তিগত বিষয়টাই কিন্তু সমাজের মানুষ সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে আত্মস্থ করে। বা আমরা এটা বলতে পারি যে ব্যক্তিত্ব হলো সামাজিকীকরণের সামগ্রিক ফল। তাহলে আমরা এতক্ষণ জানলাম ব্যক্তিত্ব সম্পর্কে, যে ব্যক্তিত্ব কী এবং ব্যক্তিত্ব সম্পর্কে সমাজ মনোবিজ্ঞানীগণ কী ধারণা পোষণ করেছেন। এখন আমরা জানব ব্যক্তিত্বের বৈশিষ্ট্য সম্পর্কে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ব্যক্তিত্বের কিছু বৈশিষ্ট্য আমি লিখেছি তোমাদের জন্য। আমি প্রথমে একটু পড়ে নিই, তোমরা পজ করে লিখতে পারবে, তারপর আমি এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমটা হলো যে ব্যক্তিত্ব হলো ব্যক্তি মানুষের গুণবাচক বৈশিষ্ট্যের সংগঠন। দ্বিতীয়, ব্যক্তিত্ব কেবলমাত্র দৈহিক কাঠামোর সাথে সম্পর্কযুক্ত নয়, ব্যক্তিত্ব কোনো দৃশ্যমান বিষয় নয়, ব্যক্তিত্ব ব্যক্তি মানুষকে স্বাতন্ত্র্য প্রদান করে। তারপর হলো যে ব্যক্তিত্ব অর্জিত হয়, ব্যক্তিত্ব রাতারাতি পরিবর্তন হয় না, ব্যক্তিত্বের বিকাশ ঘটে।
যে বৈশিষ্ট্যগুলোর কথা এখানে বলা হয়েছে প্রত্যেকটা বৈশিষ্ট্য খুবই ছোট এবং খুবই সহজভাবে কিন্তু তোমাদের জন্য আমি লিখেছি। কেমন, এখানে কঠিন কোনো কনসেপ্ট কিন্তু নাই। যে ব্যক্তিত্ব হচ্ছে মানুষের গুণবাচক বৈশিষ্ট্যের সংগঠন। যেমন আমরা বলি যে এই মানুষটা অনেক ব্যক্তিত্ব সম্পন্ন বা এই মানুষটা অনেক ব্যক্তিত্বহীন, কেমন, সেটা গুণবাচক। সেটা মানে গুণবাচকের ক্ষেত্রে ভালোর দিকেও হতে পারে আবার খারাপের দিকেও হতে পারে, কেমন। তবে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ বলতে আমরা অবশ্যই ভালো মানুষকেই বুঝি, কেমন। তারপর যে ব্যক্তিত্ব কেবলমাত্র দৈহিক কাঠামোর সাথে সম্পর্কযুক্ত নয়, যেমন হ্যাঁ অবশ্যই এটা প্রথম থেকেই বলেছি যে কোনো একটা উপাদানের উপর ভিত্তি করে মানুষের ব্যক্তিত্ব সম্পূর্ণরূপে গঠিত হয় না, তাই আমরা বলতে পারি যে দৈহিক কাঠামোর সাথে সম্পর্কযুক্ত নয়। তারপর ব্যক্তিত্ব কোনো দৃশ্যমান বিষয় নয়। হ্যাঁ নিশ্চয়ই, যে ব্যক্তিত্ব যেহেতু মানুষের অন্তর্নিহিত গুণ এবং ব্যক্তিত্ব যেহেতু মানুষ সামাজিকরণের মাধ্যমে অর্জন করে, তাই এই ব্যক্তিত্ব কিন্তু কখনো কি হয় না, দেখা যায় না বা আমরা স্পর্শ করতে পারি না। কিন্তু আমরা এটা কি করতে পারি, ব্যক্তিত্ববান মানুষের সংস্পর্শে আসলে আমরা তাদের ব্যক্তিত্ব অনুভব করতে পারি। তারপরে ব্যক্তি মানুষকে স্বাতন্ত্র্য প্রদান করে। অবশ্যই প্রত্যেক মানুষ যেমন এক না, ঠিক তেমনি প্রত্যেক মানুষের ব্যক্তিত্বের উপর নির্ভর করে প্রত্যেক মানুষ কি ভিন্ন ভিন্ন আচরণ করে। তারপর হলো ব্যক্তিত্ব অর্জিত হয়। হ্যাঁ অবশ্যই বললাম, যেহেতু মানুষ সমাজে বসবাস করে এবং সমাজের জন্মের পর থেকে মানুষ সামাজিকরণ প্রক্রিয়ার মাধ্যমে বা সামাজিকরণ প্রক্রিয়া যেভাবে ঘটে ঠিক সেই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু মানুষ ব্যক্তিত্ব অর্জন করে। ব্যক্তিত্বের রাতারাতি পরিবর্তন হয় না। তার পরবর্তী বৈশিষ্ট্য, হ্যাঁ নিশ্চয়ই, কেননা মনে করো তুমি যে ব্যক্তিত্বের অধিকারী সেই ব্যক্তিত্ব কিন্তু তুমি সহজে চেঞ্জ করতে পারবে না, কারণ তুমি এটা দীর্ঘদিন একটা প্রক্রিয়ার মাধ্যমে নিজের মধ্যে কী করেছো, আত্মীকরণ ঘটিয়েছো। সেটার পরিবর্তন তুমি রাতারাতি করতে পারবে না বা খুব দ্রুত করতে পারবে না, তবে অবশ্যই সেটা কী করা সম্ভব, পরিবর্তন করা সম্ভব এবং ব্যক্তিত্বের বিকাশ ঘটে অবশ্যই। আমরা বলতে পারি যে ব্যক্তিত্বের বিকাশ ঘটে, কেমন, এটা হচ্ছে একটা চলমান প্রক্রিয়ার মতো। এখন আমরা ব্যক্তিত্ব বিকাশের তত্ত্ব, গত ক্লাসে তোমাদেরকে বলেছি যে গত ক্লাসে একটা তত্ত্ব আমি আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে সিগমন্ড ফ্রয়েডের মনোসমীক্ষণ তত্ত্ব। আজকে আলোচনা করব C.H. কুলির একটা তত্ত্ব, এবং সেই তত্ত্বের নাম দিয়েছেন তিনি লুকিং গ্লাস সেলফ থিওরি। কেমন, আমরা এটা বলতে পারি এইভাবে যে কুলি ব্যক্তিত্ব বিকাশের যে তত্ত্ব প্রদান করেছেন তা হচ্ছে শিশুর আপন মনের আয়নায় আত্মসচেতনতা বা লুকিং গ্লাস সেলফ থিওরি নামে পরিচিত। এখন প্রশ্ন হচ্ছে, এই যে লুকিং গ্লাস সেলফ থিওরি, কেমন, এই থিওরিটা C.H. কুলি কিসের উপর ভিত্তি করে দিয়েছেন, কেমন। C.H. কুলি তারই তত্ত্ব প্রদান করেছেন মূলত ফরাসি দার্শনিক রেন দেকার্তের একটা ধারণাকে তিনি কি করেছেন, বর্জন করেছেন, এবং সেই ধারণাকে বর্জন করে উনি ওনার এই লুকিং গ্লাস সেলফ থিওরি দিয়েছেন। তাহলে আমাদেরকে অবশ্যই জানতে হবে যে তাহলে ফরাসি দার্শনিক রেন দেকার্তে যে ধারণাটা পোষণ করতেন বা যে ধারণা বলেছেন, তাহলে সেই ধারণা কি, কারণ এই ধারণাটাকে বাদ দিয়ে বা বর্জন করেই কিন্তু কুলি লুকিং গ্লাস সেলফ থিওরি প্রদান করেছেন। তাহলে আমরা এখন জানবো যে রেন দেকার্তের ধারণাটা কি। রেন দেকার্তে বলেছেন যে মানুষের মন বিভিন্ন চিন্তা প্রক্রিয়ার মাধ্যমে বাহ্যিক বাস্তবতাকে নিয়ন্ত্রণ করে। আমি আবারও বলছি যে রেন দেকার্তে বলেছেন, যিনি ফরাসি দার্শনিক, যে মানুষের মন বিভিন্ন চিন্তা প্রক্রিয়ার মাধ্যমে বাহ্যিক বাস্তবতাকে নিয়ন্ত্রণ করে। কিন্তু কুলি এই ধারণাটাকে বাদ দিয়ে তিনি বলেছেন বা তিনি বিশ্বাস করতেন যে মানুষের মন সামাজিক বিশ্বের প্রভাবাধীন, যা এর সাথে ব্যক্তির মিথস্ক্রিয়ার ফল। তাহলে আমরা বলতে পারি যে দেকার্তে বলেছেন যে মানুষের চিন্তা চেতনা বাহ্যিক বাস্তবতাকে নিয়ন্ত্রণ করে, আর কুলি বলেছেন যে মানুষের বাহ্যিক পরিবেশ, যেটাকে তিনি সামাজিক পরিবেশ বলেছেন, যে সামাজিক পরিবেশ মানুষকে নিয়ন্ত্রণ করে।
কেমন। এবং আমি আবারও বলছি যে এই প্রসঙ্গে কিন্তু মূলত তিনি যে তার লুকিং গ্লাস থিওরি সেটা তিনি প্রবর্তন করেছেন এবং যার অর্থ আমরা বলতে পারি যে অন্তরঙ্গ সম্পর্কের মধ্য দিয়ে মানুষ ব্যক্তিত্ব গঠন করে। এখানে আমি আবার উল্লেখ করি যে দেকার্তে বলেছেন চিন্তা প্রক্রিয়ার মাধ্যমে মানুষ বাহ্যিক পরিবেশ বা বাহ্যিক বাস্তবতাকে নিয়ন্ত্রণ করে, আর কুলি বলেছেন যে বাহ্যিক বাস্তবতা যেটাকে আমরা সামাজিক পরিবেশ বলতে পারি, যে সামাজিক পরিবেশ মানুষকে নিয়ন্ত্রণ করে এবং মানুষকে নিয়ন্ত্রণের মাধ্যমে বা সমাজের মধ্যে যে একটা অন্তরঙ্গ সম্পর্ক থাকে মানুষের সাথে মানুষের, সেই অন্তরঙ্গ সম্পর্ক মানুষের ব্যক্তিত্ব গঠন করে। এখানে হচ্ছে মূল পার্থক্য দেকার্তের সাথে কুলির। এখন আমরা জানবো এই যে লুকিং গ্লাস সেলফ থিওরি, এই থিওরির 3টা উপাদান রয়েছে। কেমন, এবং এই উপাদান 3টার সাথে কিভাবে মানুষের ব্যক্তিত্ব সম্পর্কিত সেটা আমরা জানবো। তাহলে উপাদানগুলো আমরা একটু জেনে নিই। উপাদানগুলো হলো যে আমরা অন্যের সম্পর্কে কী ভাবি, এটা হচ্ছে একটা উপাদান। তারপর হচ্ছে অন্যরা কোনো কিছুর প্রতি কীভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করে, এটা হচ্ছে আরেকটা উপাদান। এবং তাদের প্রতিক্রিয়ার প্রতি অন্যরা কি মনে করে। হ্যাঁ, একটু তোমাদের কাছে মনে হতে পারে যে একটু প্রায় কাছাকাছি বা কীরকম। আমি আবারও পড়ছি বা আমি আবারও বলছি, আমরা অন্যের সম্পর্কে কী ভাবি, অন্যরা কোনো কিছুর প্রতি কীভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করে এবং তাদের প্রতিক্রিয়ার প্রতি অন্যরা কি মনে করে। এই 3টা যে লাইন আমি বললাম, এই 3টা লাইন হচ্ছে লুকিং গ্লাস সেলফ থিওরির 3টা উপাদান। এখন এই উপাদানগুলো আমরা একটু ব্যাখ্যা করি, তাহলে আমরা বুঝতে পারবো এই 3টা উপাদান দ্বারা কী বোঝানো হয়েছে। আমরা এখানে বলতে পারি যে শিশুর আত্মসচেতন প্রক্রিয়া পরিবারে ও বন্ধুবান্ধবের সংস্পর্শে কি হয়, পরিপক্ক হয়। অবশ্যই যদি তুমি কোনো একটা শিশুকে একা রাখো, তাহলে সে কী করে, তাহলে সে কি একা একা আইসোলেটেড হয়ে থেকে থাকবে, সে সহজে কারোর সাথে মিশতে পারবে না, সে অনেক বেশি আত্মকেন্দ্রিক হয়ে যাবে। এবং এরকম তোমরা দেখবে তোমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে যে সবসময় নিজেকে গুটিয়ে রাখে, অন্য মানুষের সাথে সে কখনো কি হতে পারে না, সহজে মিশতে পারে না বা সহজে কথা বলতে পারে না, বা কেউ যখন নিজ থেকে কথা বলতে যায় তার সাথে, তাহলে সে অনেক বেশি লজ্জা পায় বা কথা বলতে আনইজি ফিল করে। এই যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো কিন্তু কি হয়, মানুষের সাথে বা পরিবারের সদস্য বা অন্যান্য বন্ধুবান্ধবের সংস্পর্শে না আসলেই কিন্তু এই ব্যাপারগুলো ঘটে। কেমন। এবং কুলি বলেছেন যে শিশু আত্মসচেতন হলেই কম আত্মকেন্দ্রিক হবে। যখন একজন শিশু তার নিজের সম্পর্কে জানবে, তার মধ্যে সচেতনতা বাড়বে, তাহলে সচেতনতা কখন বাড়বে, যখন সে মানুষের সাথে মিশবে। কোন মানুষের সাথে, সামাজিক মানুষের সাথে। কেমন, তখনই সে কম আত্মকেন্দ্রিক হবে, কারণ সে তখন অন্যের দৃষ্টিভঙ্গি অনুসারে বাস্তবতাকে জানতে আগ্রহী হবে। কেমন, আর এইভাবেই কিন্তু শিশুর ব্যক্তিত্বের বিকাশ ঘটে। এবং কুলি শেষে যা বলেছেন যে এই যে প্রক্রিয়াটা, ব্যক্তিত্বের প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার সাথে সামাজিকীকরণ প্রক্রিয়া ওতপ্রোতভাবে জড়িত, বা এই যে ব্যক্তিত্ব বিকাশের প্রক্রিয়াটা সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমেই সংগঠিত হয়। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম যে কুলির বা সিএইচ কুলির লুকিং গ্লাস সেলফ থিওরি, এবং এই থিওরিটা হচ্ছে ব্যক্তিত্ব বিকাশের থিওরি। এবং তোমাদের আমি প্রথমেই বলেছিলাম যে গত ক্লাসে যে আমরা মনোসমীক্ষণ তত্ত্ব আলোচনা করেছিলাম সিগমুন্ড ফ্রয়েডের, আজকে এই তত্ত্বের ব্যক্তিত্ব গঠনের যে পার্ট বা ব্যক্তিত্ব গঠনের যে 3টে উপাদান আছে, এই 3টে উপাদান আজকে আমরা আবার একটু আলোচনা করব। তাহলে তোমাদের রিভিশনও হয়ে যাবে এবং মনে থাকবে। আমরা কুলির যে থিওরিটা পড়েছি সেটা হচ্ছে লুকিং গ্লাস সেলফ থিওরি, এবং সিগমুন্ড ফ্রয়েডের যে থিওরিটা গত ক্লাসে আমরা পড়েছিলাম সেটার নাম হচ্ছে সাইকো অ্যানালিটিক থিওরি। কেমন, এবং এই সাইকো অ্যানালিটিক থিওরির ব্যক্তিত্ব গঠনের যে অংশ, সিগমুন্ড ফ্রয়েড বলেছেন যে 3টা অংশ নিয়ে ব্যক্তিত্ব গঠন হয় বা ব্যক্তিত্বের কাঠামো তৈরি হয়। এই 3টা উপাদান হচ্ছে আদিসত্তা, অহম এবং অধিসত্তা, ইট, ইগো এবং সুপার ইগো। কেমন,
তাহলে আদিসত্তা আমি বলেছিলাম যে ইড বা আদিসত্তা হচ্ছে ব্যক্তিত্বের একটা প্রাথমিক পর্যায়। কেমন, যে এই সত্তায় বা এই স্টেজের মধ্যে কোনো প্রকার যুক্তি, বিচার বুদ্ধি বা নৈতিক জ্ঞান থাকে না, বা মানুষ এই যুক্তি, বিচার বুদ্ধি বা নৈতিক জ্ঞানের ধার ধারে না। কেমন, বা এটা আমরা বলতে পারি যে এটা হচ্ছে ব্যক্তিত্বের একটা অবচেতন স্তর। দ্বিতীয় স্তর হচ্ছে অহম বা ইগো। অহম হচ্ছে ব্যক্তির বাস্তব সত্তা, আর এই সত্তার কাজ হচ্ছে আদি কামনা ও বাস্তবতার মধ্যে সমন্বয় সাধন করা। আর এই পর্যায়ে বা এই উপাদানের মধ্যে বা এই স্টেজের মধ্যে ব্যক্তি সকল কার্যকলাপ নিয়ন্ত্রিত হয়, বা ব্যক্তি তার সকল কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে পারে। কেমন, তারপর হচ্ছে অধিসত্তা বা সুপার ইগো। এই পর্যায়ে ব্যক্তির কাঠামো, বা আমরা বলতে পারি যে এই পর্যায়টা হচ্ছে ব্যক্তির কাঠামোর বা ব্যক্তিত্ব গঠনের সর্বশেষ সত্তা বা অধিসত্তা। এ সত্তাটি ব্যক্তিত্বের নৈতিক হাতিয়ার, এবং যাকে আমরা বিবেক বলি। কেমন, যাকে আমরা বিবেক বলি সেটাই হচ্ছে অধিসত্তা, বা অধিসত্তাকে আমরা বিবেকও বলতে পারি। আর এ সত্তাটি বাস্তব অপেক্ষা ন্যায় নীতির প্রতি বেশি জোর দিয়ে থাকে। এবং সমাজে প্রচলিত আইন এবং যে সামাজিক ন্যায় নীতি আছে সেটার উপর ভিত্তি করে কিন্তু ব্যক্তিত্ব গড়ে তুলতে উদ্বুদ্ধ করে অধিসত্তা। কেমন, এই হচ্ছে বললাম যে এই তিনটা, যে ইড, ইগো এবং সুপার ইগো, সংক্ষেপে হচ্ছে এই তিনটে উপাদান হচ্ছে ব্যক্তিত্বের গঠন বা কাঠামোর উপাদান। তাহলে আজকে আমরা পড়লাম প্রথম যে ব্যক্তিত্ব কি, ব্যক্তিত্ব সম্পর্কে দুজন সমাজ মনোবিজ্ঞানীর ধারণা, ব্যক্তিত্বের বৈশিষ্ট্য এবং ব্যক্তিত্ব বিকাশ সম্পর্কিত কুলির তত্ত্ব, এবং গত ক্লাসে যে সিগমুন্ড ফ্রয়েডের তত্ত্বটা আলোচনা করেছিলাম সেখান থেকে ব্যক্তিত্ব গঠনের তিনটি উপাদান আলোচনা করলাম। কেমন, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা এই যে কনসেপ্টগুলো ভালো করে পড়বে, আর পরবর্তী অধ্যায়ে আমরা যে ব্যক্তিত্ব গঠনের আরও যে কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, এবং পরবর্তী অধ্যায় নেতৃত্ব বা নেতৃত্বের বিকাশ কীভাবে ঘটে, নেতৃত্বের গুণাবলীগুলো কী কী সেগুলো আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আজকে ক্লাস নিয়েছি আমি রাজীব কান্তি পাল, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, ইসলামিয়া কলেজ। ধন্যবাদ সবাইকে।